নমস্কার বন্ধুরা, আজ আপনাদের জন্য ফিয়ার ফেদার নিয়ে এসেছে বাংলা সাহিত্যের আরও এক নতুন চরিত্রকে, যিনি ইতিমধ্যেই পাঠক মহলে বেশ সাড়া ফেলেছেন। লেখিকা সমুজা দাসের ফিমেল ডিটেকটিভ অ্যাডভেঞ্চার সিরিজ টাপুরদির কাহিনী। আজ আপনারা যে কাহিনীটি শুনবেন সেটি এই প্রখ্যাত মহিলা গোয়েন্দার জীবনের প্রথম দিকের কাহিনী। তবে ইতিমধ্যেই টাপুরদির আরও কিছু লোমহর্ষক উপন্যাস নিয়ে দু মলাটের মধ্যে প্রকাশিত হয়েছে টাপুরদির গোয়েন্দাগিরি নামে এই বইটি। বইটই ও বইচইয়ের অনলাইন সাইটেও পাওয়া যাচ্ছে, কিনতে হলে সেখান থেকে অর্ডার করতে পারেন। আজকের গল্পের নাম হারানো নথির সন্ধানে। টাপুরদি ও মিতুলের কাছে এসে পড়ে আরও এক জমজমাট রহস্য। এক সরকারি অফিসারের বাড়ি থেকে খোয়া যায় রাজ্যের সুরক্ষা সংক্রান্ত অত্যন্ত মূল্যবান একটি নথি। সন্দেহের তীর যায় তারই সহকর্মীর ওপর। তদন্ত যত এগোয় রহস্য ততই ঘনিয়ে ওঠে। পরতে পরতে থাকা রহস্যের জাল ছিঁড়ে টাপুরদি কি পারবে সেই হারানো নথির সন্ধান দিতে? শুনছেন হারানো নথির সন্ধানে। সকালের চাটা ঠিকঠাক না হলে সারাটা দিন কেমন খারাপ যায়। অবশ্য মায়ের মতো করে আমার পছন্দের চা কেউ বানাতেও পারে না। দার্জিলিং ফার্স্ট ফ্ল্যাশ ব্ল্যাক, হালকা লিকার, দুধ চিনি ছাড়া। কদিনের জন্য মা মাসিমণি বাড়ি গিয়ে সমস্যাটা বাঁধিয়েছে। সকালে রান্নার মাসে এসে চা বানাচ্ছে, আর সেই চা মুখে দিয়ে আমার সারা দিন মেজাজ খিচড়ে থাকছে। মা কতবার বলেছিল অন্তত নিজের চাটা নিজে বানানো শেখ, তখন গা করি। এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। একদিন নিজে চেষ্টা করেছিলাম, কি বিচ্ছিরি নেতা ধোয়া জলের মতো তিতকুটে কষাতে। ওই একবার চেষ্টাতেই ক্ষান্ত দিয়ে দিয়েছে। সকাল সকাল ব্রেকফাস্ট সেরে অফিস বেরোতে যাব, ঠিক সেই সময় ফোনটা রিং হলো। টাপুরদি। হ্যাঁ বলো। অফিসে বেরোচ্ছিলি? ওই আর কি, তোরে বুঝছে। এতে অবাক হওয়ার কিছু নেই বললি, তোর গাড়ি আনলক করার প্যাক প্যাক শব্দ শুনলাম। বুঝলাম। তা বলো কি ব্যাপার? আসতে পারবি আজ? ক্লায়েন্ট এসছে ইউএসএ, সম্ভবত আজ বিকেলে ফেরার ফ্লাইট। তারপর বেরোতে পারবো। কিন্তু ব্যাপারটা কি? বিকেলে আয়, তারপর বলছি। অ্যাটলিস্ট একটু তো হিন্ট দাও। সারাদিন এভাবে দগ্ধে মেরো না বাবু। ধৈর্য রঘু বৎসা, বিকেলে দেখা হচ্ছে। ফোনটা কেটে দিল। যা, এই হলো টাপুরদির স্বভাব। নিজের কথা হয়ে গেল, ব্যাস কটাস করে ফোনটা ডিসকানেক্ট করে দেবে। টাপুরদি আমার স্কুলের সিনিয়র, 3 বছরের। টাপুরদির বোন অনুষ্কা স্কুলে আমার সহপাঠিনী ছিল। সেই সূত্রেই ওদের বাড়ি যাতায়াত ছিল ছোট্টবেলা থেকে। অনুষ্কা এখন বিয়ে করে কানাডায় আছে পাকাপাকি ভাবে, কিন্তু টাপুরদির সাথে আমার ঘনিষ্ঠতাটা আগের মতোই রয়ে গেছে, বরং আরেকটু বেড়েছে বলা যায়। টাপুরদি আমার একাধারে দিদি, বন্ধু, শিক্ষিকা, সব। অসাধারণ একজন মানুষও। বিদেশে বড় একটা চাকরি ছেড়ে চলে এসেছে। এখন একটা সফটওয়্যার কোম্পানিতে চাকরি করে। বেশিরভাগ কাজই বাড়ি থেকে করে। অফিসে যাওয়ার দরকার খুব কমই পড়ে। তার ফলে নিজের জন্য অনেকটা সময় বের করতে পারে টাপুরদি। ও প্রচুর বই পড়ে। ছুটির দিনে আর কোনো কাজ না থাকলে সারাটা দিন বই পড়ে কাটিয়ে দিতে দেখেছি। সত্যি বলতে কি, টাপুরদির মতো বুদ্ধিমতী মেয়ে আমি খুব কমই দেখেছি। মাঝে মাঝে আমার তো নিজেরই হিংসা হয়। মনে হয় আমি কেন টাপুরদির মতো করে ভাবতে পারি না।
ক্লায়েন্টদের এয়ারপোর্টে রওনা করিয়ে দিয়ে দুটো মেল করেই বেরিয়ে পড়লাম অফিস থেকে। নিউ টাউনে অফিস আমার। ইকো পার্ক সবে ছাড়িয়েছি, ফোনটা বাজতে শুরু করল। টাপুর দিন, ব্লুটুথ ইয়ার প্লাগটা অন করলাম। বেরিয়ে পড়েছি, আসছি আসছি। কোথায় আছিস তুই? এই ইকো পার্ক জাস্ট বেরোলাম। আচ্ছা শোন, তুই সোজা সল্ট লেক আয়, আমি এখানেই আছি, ঠিকানা হোয়াটসঅ্যাপ করে দিয়েছি, চেক করে নে। ওকে, আসছি। কিন্তু কেসটা কি? আয়, সব জানতে পারবি। এই হলো টাপুরটি, কোনো কিছু একবারে ছেড়ে কাশবেন। গাড়িটা সল্ট লেকের দিকে ঘোরালাম। নিশ্চয়ই কিছু নতুন কেস আছে। ও হ্যাঁ, টাপুরদির আরেকটা পরিচয় তো দেওয়াই হয়নি। টাপুরদি মানে সংঘমিত্রা ব্যানার্জি, একজন শখের গোয়েন্দা। এর আগে দুটো কেস সলভ করেছে টাপুরদি। বিদেশে থাকাকালীন মার্শাল আর্টও শিখেছে সাধারণ ও প্রস্থেটিক মেকআপ। টাপুরদির বুদ্ধি যে কতটা তীক্ষ্ণ সেটা আগের দুটো কেসেই বুঝতে পেরেছি। অদ্ভুত একটা সহজাত বিশ্লেষণী ক্ষমতা আছে। নিয়মিত যোগাসনও করে। হোয়াটসঅ্যাপে ঠিকানা মিলিয়ে বাড়িটা খুঁজে বার করতে বেশ কিছুটা সময় লেগে গেল। যারা সল্ট লেকের বাসিন্দা নয় তাদের কাছে সল্ট লেক গোলকধাঁধার থেকে কম কিছু নয়। বাড়িটার নিচের গ্যারাজে একটা ক্যাফেতে বসেছিল টাপুরদি। বলল, বস, চা খা। দারুণ চা বানায় এখানে। ঠিক 15 মিনিট সময় আছে এখনো হাতে। সোনালী রঙের ধোঁয়া ওঠা দার্জিলিং চায়ে চুমুক দিতে দিতে টাপুরদির কাছে কিছুটা গল্প শুনে নিলাম। রুদ্রশেখর দেবশর্মা, সরকারি আমলা, বয়স 59, অবসরের আর মাত্র 4 মাস বাকি। রাজ্য সরকারের দায়িত্বপূর্ণ পদে কর্মরত। অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব তাঁর ওপরে। স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরে উচ্চ পদে আসীন। মুখ্যমন্ত্রী অবধি তাকে ভরসা করেন। অনেক গুরুত্বপূর্ণ দলিল কাগজপত্র তার দায়িত্বে তার কাছে থাকে। সেরকমই একটি কাগজ খোয়া গেছে। কাগজটি স্বরাষ্ট্র মন্ত্রকের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। সেটা অসৎ কোনো লোকের হাতে গেলে বিপদের সম্ভাবনা কিন্তু আছে। তিনি চান না এটা 5 কান হোক, কারণ কাগজটা খোয়া গেছে তাঁর বাড়ি থেকে। ওটা খুঁজে না পাওয়া গেলে সমূহ বিপদ। সামনে ওনার রিটায়ারমেন্ট। ভীষণ মুষড়ে পড়েছেন ভদ্রলোক, তাই টাপুরদির সাথে যোগাযোগ করছেন। শুনতে শুনতে চাটা শেষ করে নিলাম। চল ওঠা যাক। দেবশর্মাদের বাড়িতে যখন ঢুকলাম ঘড়িতে ঠিক সন্ধ্যে 7:30 বাজে। রুদ্রশেখর বাবু নিজেই দরজা খুলে দিলেন। বোঝা গেল আমাদের জন্যই অপেক্ষা করছিলেন তিনি। টাপুরদি নিজের পরিচয় দিল, আমার সাথেও পরিচয় করিয়ে দিল। আমার বন্ধু তথা সহকারী মৈথিলী সেন। টাপুরদিকে দেখে মনে হলো ভদ্রলোক একটু আশাহতই হলেন। এত কম বয়স বোধহয় উনি আশা করেননি। আমার কথা তো ছেড়েই দিলাম। কিন্তু তা বলে ওনার সৌজন্যে কোনো ত্রুটি হলো না। বসার ঘর পেরিয়ে পাশের একটা ঘরে নিয়ে গেলেন আমাদের। বোধহয় কথাবার্তা গোপন রাখতে চান, তাই জন্যই এই আড়াল। ছোট্ট ঘর, একপাশে একটা কাঠের টেবিল আর দুটো চেয়ার, আরেক পাশে একটা সিঙ্গেল বেড। ঘরের কোণে একটা গোদরেজের স্টিলের আলমারি। তাকিয়ে দেখলাম টাপুরদির চোখ সারা ঘরের প্রতিটি বর্গ ইঞ্চি মাপছে। রুদ্রশেখর বাবু আমাদের জন্য পাশের ঘর থেকে দুটো চেয়ার এনে বসতে বললেন, নিজেও বসলেন। টাপুরদির দিকে তাকিয়ে বললেন, নমস্কার, আপনি সংঘমিত্রা ব্যানার্জি তো? হ্যাঁ, আমি। আপনি আমার খোঁজ কোথা থেকে পেলেন? টাপুরদির দিকে তাকিয়ে বললেন, কসবা থানার ইনচার্জ অর্জুন
আমার ছেলে অনিকের বাল্যবন্ধু। আমারও ছেলেরই মতো। কাগজটা খুঁজে না পেয়ে ওকেই ফোন করেছিলাম। ও বলল এটা নিয়ে এক্ষুনি পুলিশ তদন্ত করা ঠিক হবে না, তাতে আমার চাকরির ক্ষতি হতে পারে। ওই আপনার কথা বলল আর আপনার নম্বরটাও দিল। অর্জুন রায়, এই ব্যাপার। মাথা নিচু করে একটু হাসি চাপলাম। টাপুরদের দিল কোনো এক রাম চিমটি, কে উঠলাম। রুদ্রশেখর বাবু অবাক হয়ে তাকালেন আমাদের দিকে। 2 মাস আগে একটা কেসে অর্জুন রায়ের সাথে আমাদের প্রথম মোলাকাত। সুদর্শন, স্মার্ট পুলিশ অফিসারটি বুদ্ধিমানও বটে। বছর ওই 30 হবে। ওই কেসটার সূত্রেই আমাদের সাথে ভালো বন্ধুত্ব হয়ে যায় এই কদিনে। ইদানিং যেন মনে হচ্ছে টাপুরদের প্রতি অর্জুন রায়ের আগ্রহটা বন্ধুত্বের চেয়ে বেশ খানিকটা বেশি। এই নিয়ে আমি প্রায়ই মজা করি। গত মাস থেকে অর্জুনদা কসবা থানায় এসেছে শুনেছিলাম। টাপুরদি বলল, ফোনে কিছুটা শুনেছি, আপনি আমায় একটু খুলে বলুন ঘটনাটা। রুদ্রশেখর বাবু বলতে শুরু করলেন। আমি গত 4 বছর ধরে স্বরাষ্ট্র দপ্তরে পোস্টেড। অনেক গুরুত্বপূর্ণ নথি নিয়ে কাজ করতে হয় আমাদের। আজকাল সবই কম্পিউটারে সফট কপি হিসেবে সেভ থাকে, কিন্তু খুব গোপনীয় নথি গোপনীয়তার আর সুরক্ষার কারণে কম্পিউটারে সেভ রাখা হয় না। সেসব ফাইল আকারে সুরক্ষিত ভল্টে রাখা থাকে। এই ভল্টের অ্যাক্সেস শুধুমাত্র কিছু মানুষের কাছেই থাকে। আমি তাদের মধ্যে একজন। কখনো কোনো নথি নিয়ে কাজ করতে হলে আমি সেটা বার করে নিতাম, আবার কাজ শেষে সেটা রেখে দিতাম। আজ থেকে 4 দিন আগে গত সোমবার একটা ফাইল নিয়ে কাজ করছিলাম। ভেবেছিলাম সারাদিনের মধ্যে শেষ করে ফেলতে পারবো, কিন্তু হলো না। সন্ধে 6টা নাগাদ খুব পেটে যন্ত্রণা শুরু হলো। আমার গ্যাস্ট্রাইটিস আছে, এরকম ব্যথা হয় মাঝে সাঝে। তা ওষুধ খেলাম। কাজ অনেকটাই হয়ে এসেছিল, সামান্য কিছু বাকি ছিল। ভাবলাম বাড়ি এসে রাতে নিয়ে শেষ করে নেব। বাকি সব নথি ফাইলে ভরে ভল্টে তুলে রাখি, শুধু একটা পৃষ্ঠা নিয়ে আসি বাড়িতে। এটা কিন্তু এবার প্রথম নয়। এর আগেও আমি অনেক গুরুত্বপূর্ণ নথি বাড়িতে এনে কাজ করেছি, তাই সেরকম কোনো চিন্তা মাথায় আসেনি। তারপর বাড়িতে এসে কাজ করেছিলেন ওটা দিয়ে? না, আসলে শরীরটা খুব খারাপ লাগছিল। এসে বিছানায় শুয়েছিলাম। কখন যে ঘুমিয়ে পড়েছি টের পাইনি। রাতে আমার স্ত্রী ডাকলেন খাওয়ার জন্য। খেতে ইচ্ছে করছিল না, আর উঠিনি খেতে। পরদিন সকালে উঠে কাগজটা খুঁজতে গিয়ে দেখি নেই। বাড়িতে এনে কোথায় রেখেছিলেন কাগজটা? এবার রুদ্রশেখর বাবু একটু অপরাধী অপরাধী মুখ করলেন। সেটাই তো মস্ত বড় ভুল হয়ে গেছে ম্যাডাম। অন্য সব সময় অফিসের কোনো কিছু আনলে আমি আমার গোদরেজ আলমারির লকারে রাখি, কিন্তু সেদিন এত অসুস্থ বোধ হচ্ছিল যে আর আলমারিতে ঢোকানো হয়নি। দেখুন, বাড়িতে মানুষ বলতে আমি আর আমার স্ত্রী। একমাত্র ছেলে শিলিগুড়িতে থাকে পরিবার নিয়ে, WBCS অফিসারও। একতলাটা ভাড়া দেওয়া আছে। ভাড়াটেরা ওপরে দোতলায় আসে না সচরাচর, তাই সেরকম কিছু মনে হয়নি। কিন্তু এখন মনে হচ্ছে তুলে রাখাটা খুব দরকার ছিল। আপনার স্ত্রীকে বলেছেন? জানেন উনি? পুরোপুরি জানে না। ও হাইপার টেনশনের রোগী, তো খোঁজাখুঁজির জন্য যেটুকু দরকার জানিয়েছি। হঠাৎ রুদ্রশেখর বাবু নিচু হয়ে টাপুরদির হাতটা তুললেন। কাগজটা প্লিজ খুঁজে দিন দয়া করে। অর্জুনের কাছে শুনেছি আপনার সম্বন্ধে, আপনি ঠিক পারবেন। সারা জীবন সম্মানের সঙ্গে কাজ করেছি, মাথা উঁচু করে। আজ অবসরের সময় সেই সম্মান যদি নষ্ট হয়, তাহলে এই আঘাত আমার সহ্য হবে না এই বয়সে এসে। এমন সময় দরজা দিয়ে একজন বয়স্ক মহিলা ঢুকলেন।
অভিজাত চেহারা, হাতে ট্রে। বুঝলাম রুদ্রশেখর বাবু স্ত্রী। আমাদের 3 জনকে 3 কাপ কফি দিলেন, আর প্লেটে কাজু আর নিমকি। রুদ্রশেখর বাবু পরিচয় করিয়ে দিলেন। আমার স্ত্রী চিত্রা। আমরা উঠে দাঁড়িয়ে প্রতি নমস্কার করলাম। উনি বললেন, আহা, বসো বসো, তোমরা কথা বলো। উনি বেরিয়ে যেতেই রুদ্রশেখর বাবু বললেন, ও শুধু এটুকুই জানে যে একটা কাগজ খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু তার গুরুত্বটা জানে না। টাপুরদি 1 মুঠ কাজু প্লেট থেকে তুলে নিয়ে জিজ্ঞাসা করল, আচ্ছা রুদ্রশেখর বাবু, এবার কিন্তু আমাদের জানতেই হবে কাগজটা কি ছিল। না জানলে খুঁজবো কি করে? আজ রাতটা টাপুরদির বাড়িতেই থেকে গেলাম। কাল শনিবার, 2 দিন অফিস ছুটি। বাবাকে ফোন করে জানিয়ে দিলাম টাপুরদির বাড়িতেই আছি। মা নেই, তাই জবাবদিহিরও কোনো ব্যাপার নেই। রাতের খাওয়া সেরে ব্যালকনিতে বসলাম 2 কাপ চা নিয়ে। রুদ্রশেখর বাবু ভালোই ফেঁসেছেন রে। সেটা তো বুঝতেই পারছি। তোমার কি মনে হয় টাপুরদি, কাগজটা কে সরাতে পারে? টাপুরদি চিন্তিত মুখে বলল, কাউকে সন্দেহের তালিকার বাইরে রাখা যাচ্ছে না রে, স্বয়ং রুদ্রশেখর বাবুকেও না। কে বলতে পারে যে তিনি নিজেই কাগজটা সরিয়ে তারপর নির্দোষ সাজার চেষ্টা করছেন না? রুদ্রশেখর বাবু? যা, তিনি কেন চুরি করবেন? ওটা না পাওয়া গেলে তো ওনারই ক্ষতি সবচেয়ে বেশি। অবসরের আগে কতটা অসম্মান, কতটা সমস্যায় পড়তে হবে ওনাকে। ভুল। ক্ষতি সবচেয়ে বেশি দেশের, এই রাজ্যের। তুই ওই নথিটার গুরুত্ব বুঝতে পারছিস মিতুল? রুদ্রশেখর বাবুর কাছে শুনে যেটুকু বুঝলাম, ওটা উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলের সুরক্ষা সংক্রান্ত গোপন নথি। তুই তো জানিস ওই জেলায় ওখানকার বসবাসকারীরা পৃথক রাজ্যের জন্য আন্দোলন করছে। এই অবস্থায় ওই নথিটা কতটা গুরুত্বপূর্ণ ভেবে দেখ। শান্তিপূর্ণভাবে সমস্যাটার মীমাংসা করার জন্য এই নথিটা খুবই জরুরি। এটা কোনো অসৎ লোকের হাতে পড়লে চরম সর্বনাশ হতে পারে রে মিতুল। রুদ্রশেখর বাবু খুব বড় সমস্যা পাকিয়েছেন। টাপুরদির ফোন বাজছে। তাকিয়ে দেখলাম অর্জুন রায়। টাপুরদি ফোনটা ধরল। আমি একটু হেসে ইশারা করে উঠে এলাম। নব্যপ্রণয়ীদের কথার মাঝে আমি এখন শুলপক্ষ মাসে অস্থিজতা। বিছানায় শুতে ঘুমিয়ে পড়লাম সারা দিনের ধকলে। মাঝরাতে একবার ঘুম ভাঙতে দেখলাম টাপুরদি ল্যাপটপ নিয়ে কিছু করছে আর ডায়েরিতে কিছু নোট করছে। বাথরুম থেকে ফিরে আমি আবার ঘুমিয়ে পড়েছি। টাপুরদি কখন ঘুমিয়েছে কে জানে। সকালে টাপুরদির ডাকে ঘুম ভাঙলো। কাল অত রাত অব্দি জেগে আবার আজ সকালে তাড়াতাড়ি উঠে পড়েছে। দেখে বুঝলাম শরীর চর্চাও শেষ। চা করে এনেছে। উফ, এই জন্যই এত ভালোবাসি আমি টাপুরদিকে। উঠে পড়, চটপট চা খেয়ে বেরোতে হবে। দারুণ হয়েছে চাটা। কোথায় যাবে? বিছানা ছাড়, স্নান করে রেডি হয়ে নে, অনেক জায়গায় যাওয়ার আছে। ব্রেকফাস্ট করে বেরোতে যাব, ঠিক সেই সময় বাড়ি থেকে ফোন এলো। মা ফিরেছে। ট্রেন থেকে নামার সময় পাটাও মচকেছে। বাড়িতে ডাকছে। আমার মনটা একটু খারাপ বুঝে টাপুরদি বলল, তুই বাড়ি যা, আমি তোকে পরে সব জানাবো। কাকিমার এখন তোকে দরকার। বাড়ি ফিরে দেখলাম মায়ের পাটা বেশ ফুলেছে। এক্সরে করানো দরকার। গাড়িটা বার করে মাকে ধরে ধরে ওঠালাম। সল্টলেকের একটা বড় ক্লিনিকে নিয়ে গেলাম। এক্সরে হয়ে যাবে, দরকার হলে ওখানেই ডাক্তার দেখিয়ে নেব। ক্লিনিকে পৌঁছে মায়ের এক্সরে বিল করিয়ে এক্সরে রুমের সামনে গিয়ে দাঁড়ালাম। মাকে একটা চেয়ারে বসতে দিয়ে আমি দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণের মধ্যেই মায়ের ডাক এলো ভেতরে। মা ভেতরে গেল। আমি বাইরে দাঁড়িয়ে আছি। হঠাৎ নজরে পড়ল রুদ্রশেখর বাবুর স্ত্রী চিত্রা দেবী একটা চেম্বার থেকে বেরোচ্ছেন।
বেরিয়ে বিলিং কাউন্টারে কিছু বলে ক্লিনিক থেকে বেরিয়ে গেলেন। উনি বেরিয়ে যাবার পর রুমের সামনে গিয়ে দেখলাম সাইকোলজিস্ট। রুদ্রশেখর বাবু বলেছিলেন বটে, চিত্রা দেবী হাইপার টেনশনের রোগী। মনে পড়ল, টাপুর দিকে ফোন লাগালাম, ধরছে না। হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানিয়ে দিলাম। সারাদিন বাড়িতেই বসে রইলাম। রাত প্রায় 8:30 নাগাদ টাপুরদি এলো। এসেই সোফায় শরীর ছেড়ে দিল। বলল, খুব ধকল গেছে সারাদিন, চা খাওয়া তো। আমি প্রমাদ গুনলাম, আমার চা বানানো খেয়ে কি আর টাপুরদির ক্লান্তি যাবে? মার তো পায়ের যা অবস্থা, পাটা ভাঙেনি, এই যা স্বস্তি। উঠতে যাব, দেখলাম বাবা চা বানিয়ে ঘরে ঢুকছে। যাক বাবা, বাঁচা গেল। না, চা বানানোটা এবার শিখে নিতে হবে। চায়ের কাপে চুমুক দিয়েই টাপুরদি জিজ্ঞাসা করলো, কাকিমা কোথায়? পায়ের অবস্থা কি? চিন্তার কিছু নেই, হালকা মুচকেছে, ভাঙেনি। সন্ধ্যাবেলায় রিপোর্ট পেয়েছি। যাক, বাঁচোয়া। এই ওদিকের খবর কি গো? কিছু এগোলো? টাপুরদি চোখ নাচিয়ে বলল, যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। আবার হেয়ালি শুরু করেছে টাপুরদি। তা পেলে তোমার হারানিধি? হারানিধি কি এত সহজে মেলে হে? তপস্যা করতে হয়। টাপুরদি, হেয়ালি ছাড়ো না প্লিজ, বলো না সারাদিনে কি করলে, কার সাথে দেখা করলে, আর কোথায় কোথায় গিয়েছিলে? টাপুরদি এবার গুছিয়ে বসল। বলল, প্রথমে রুদ্রশেখর বাবুর বাড়িতে গেলাম। মনে হলো আমার নিজের একটু খুঁজে দেখা উচিত। খুঁজলাম, পেলাম না। ওনার স্ত্রী তখন বাড়ি ছিলেন না, ডাক্তারের কাছে গিয়েছিলেন। উনি ফিরলেন আমি থাকতে থাকতেই। ওনার সাথে কিছু কথা বললাম। উনি বললেন উনি কিছু জানেন না। সেদিন ওনার স্বামী অসুস্থ অবস্থায় বাড়ি ফেরেন, ব্যাগটা ওনার হাতে দিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়েছিলেন। চিত্রা দেবীও ব্যাগটা রেখে দেন রুদ্রশেখর বাবুর কাজের ঘরের টেবিলের উপর। তারপর সারা সন্ধ্যায় বা রাতে বাড়িতে আর কেউ আসেনি। তারপর গেলাম শিবপুর, রুদ্রশেখর বাবুর অফিসের এক সহকর্মীর বাড়িতে। আমার পূর্ব পরিচিত। কিছু খবরাখবর নেবার ছিল। কি জানতে পারলে? রুদ্রশেখর বাবু অনেক উঁচু পদে কাজ করেন, বড় অফিসার। মন্ত্রীদের সাথে ওঠা বসা, তাদের বিশ্বাসভাজন। অনেক গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব সামলান উনি। অতীতেও কর্মক্ষেত্রে নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন। এখনো তিনি রাজ্য সরকারের দক্ষ অফিসারদের মধ্যে অন্যতম। আচ্ছা, আর কি হলো বলো? আর কার কার সাথে দেখা করলে? অর্জুন। আমি সোফার উপরেই লাফিয়ে উঠলাম। অর্জুন রায়, অফিসার? তবে রে পাজি মেয়ে, আরে তুই যা ভাবছিস তা নয় রে বাবা। ভুলে গেছিস অর্জুন ওনার ছেলেবেলার বাল্য বন্ধু। কিছু জানার ছিল, আরেকজনের সম্পর্কেও কিছু খোঁজ খবর নেওয়ার ছিল। আমি থামিয়ে দিলাম। আচ্ছা আচ্ছা, থাক, আর বলতে হবে না। অর্জুন তার সাথে তোমার কি কথা হয়েছে সে না হয় শুনতে চাইবো না। টাপুরদি কাঁধ ঝাঁকিয়ে বলল, ইয়োর উইশ। পরের দিনটা ঘরে বসেই কেটে গেল। মায়ের পাটা বেশ ফুলেছে, হাঁটা চলা একদম করতে পারছে না। তাই আমারও বেরোনো সম্ভব নয় এই অবস্থায়। হয়তো কাল ছুটিও নিতে হবে। টাপুরদির কোনো পাত্তা নেই সারাদিনে। 2 বার ফোন করলাম, একবারও ধরল না। আরেকবার কেটে দিল। আমারও একটু অভিমান হয়েছে। আমি আর ফোন করব না। টাপুরদি নিজেই করুক রহস্যের সমাধান, আমি আর কে। দুপুরে খাওয়া দাওয়া সেরে বিছানায় শুয়ে শুয়ে পা নাচাতে নাচাতে হঠাৎ বিদ্যুৎ চমকের মতো একটা কথা মাথায় খেলে গেল। আচ্ছা, এমনও তো হতে পারে কাগজটা বাড়ি থেকে হারাইনি। হয়তো হতে পারে যে বাড়িতে ঢোকার আগেই ওটা কোথাও সরানো হয়েছে। হয়তো অফিসেই কেউ সরিয়েছে, রুদ্রশেখর বাবু অফিস থেকে বেরোনোর আগেই। কথাটা মাথায় আসার সাথে সাথেই মনে হলো
এখন কি টাপুর দিকে জানানো দরকার? টাপুর দিকে এই অ্যাঙ্গেলটা ভেবেছে? বেশ, নিজের কাঁধ চাপড়াতে ইচ্ছে করছে। টাপুর দিয়ে আবার যথারীতি ফোন ধরছে না, রিং হয়ে থেমে গেল। উফ, টাপুর দি। হোয়াটসঅ্যাপ খুলে লম্বা মেসেজ করলাম টাপুর দিকে, বিশদভাবে বোঝানোর চেষ্টা করলাম আমার সন্দেহটা। মেসেজটা পড়েছে কিনা বারবার চেক করছি। আচ্ছা, মুশকিল তো। টাপুর দি করছেটা কি? মেসেজটা দেখছে না কেন? ইস, নিশ্চয়ই কেস নিয়ে ব্যস্ত, আর আমি ঘরে আটকে আছি। চোখটা লেগে এসছিল। ফোনের রিং হওয়ার শব্দেই ধর্মড়িয়ে উঠলাম। টাপুর দি। হ্যাঁ বলো। কোথায় আছিস? এই তো বাড়িতে। কাকিমা এখন কেমন আছেন? ওই রকমই, পেন কিলার খেয়ে ব্যথাটা কন্ট্রোলে আছে, ঘুমোচ্ছে। কাকু আছেন তো বাড়িতে? তুই বেরোতে পারবি অল্প সময়ের জন্য? নড়ে চড়ে বসলাম। হ্যাঁ পারবো। কোথায় যেতে হবে? সল্ট লেক, রুদ্রশেখর বাবুর বাড়িতে। আমি একটা কাজে ফেঁসে আছি, তুই যা, নোটবুক নিয়ে যাবি, সব নোট করবি। কিন্তু জিজ্ঞাসাটা কি করব? ওই দিন কাগজটা উনি শেষ কখন দেখেছিলেন, কখন ব্যাগে ঢুকিয়েছেন, কাগজটা বা ব্যাগটা কারো কাছে দিয়েছিলেন কিনা বা রেখে কোথাও গেছিলেন কিনা সব, আর সেদিন ঠিক কটায় বাড়ি ঢুকেছিলেন। মিসেস দেব শর্মার থেকেও সময়টা ভেরিফাই করে নিবি। বোঝা গেল? মনটা খুশি হয়ে গেল। টাপুর দি আমার পয়েন্টটা নিয়ে ভেবেছে, তার মানে নিজেকে বেশ গোয়েন্দা গোয়েন্দা লাগছে। তাড়াতাড়ি জিন্স আর টি শার্টটা গলিয়ে বাবাকে জানিয়ে বেরোলাম বাড়ি থেকে। সল্ট লেকে পৌঁছাতে লাগলো ঠিক 30 মিনিট। রুদ্রশেখর বাবু বাড়িতেই ছিলেন। জানালেন টাপুর দি ওনাকে ফোনে জানিয়েছে যে আমি আসছি। আমাকে দেখেই জানতে চাইলেন কাগজটা আদৌ পাওয়া যাবে কিনা। মনে হলো উনি এখনো টাপুর দিকে ভরসা করতে পারছেন না পুরোপুরি। একটু রাগ হলো। টাপুর দিকে উনি চেনেন না তো, চিনলে সন্দেহ করতেন না যে টাপুর দি আদৌ পারবেন কিনা। যদিও সত্যি বলতে কি, টাপুর দি ঠিক কতটা এগিয়েছে আমিও ঠিক জানি না। আমি আমার কাজ শুরু করলাম। সেদিন আপনি যে কাগজটা নিয়ে কাজ করেছেন সেটা কে কে জানতো? অনেকেই জানতো। গত কয়েকদিন ধরেই আমি কাজটা করছিলাম। এই কাজের দায়িত্ব আমার উপরেই ছিল। আপনি একাই করেছিলেন নাকি আরো কেউ ছিল? সৌরভ মুখার্জি বলে একজন আমাকে সাহায্য করছিল, কিন্তু ও হাতে আসল নথিগুলো কখনোই পায়নি। সেদিন কখন বেরিয়েছিলেন অফিস থেকে? ওই 6:30 নাগাদ। রাস্তায় কোথাও থেমেছিলেন? একটা ওষুধের দোকানে নেমেছিলাম ওষুধ কিনতে। গাড়ি কি আপনি ড্রাইভ করেন? না, ড্রাইভার আছে, সুখেন, পুরনো লোক, 11 বছর ধরে আমার বাড়িতে গাড়ি চালাচ্ছে। বাড়িতে কটায় ঢোকেন? একদম এক্সাক্ট সময় মনে নেই, ওই 7:30টার একটু আগেই ঢুকেছি। আচ্ছা, কাগজটা আপনি শেষবার কখন দেখেছিলেন? অফিসে বেরোনোর আগে। আপনি শিওর তো কাগজটা ব্যাগেই ঢুকিয়েছিলেন? ভুল করে বাইরে টেবিলেও তো ফেলে আসতে পারেন। আসেননি তো? না না, আমার স্পষ্ট মনে আছে, আমি নিজে হাতে ঢুকিয়েছি। ব্যাগে ঢোকানোর পর কখনো হাতছাড়া করেছিলেন? মানে ওষুধের দোকান ছাড়া? না। ওষুধের দোকানে কতক্ষণ লেগেছিল? বেশি না, ভিড় ছিল না, মিনিট 2-3 হবে বড় জোর। মোটামুটি যা জানার ছিল তা জেনে বাড়ি থেকে বেরোলাম। তখন ওই সন্ধে হব হব করছে। রুদ্রশেখর বাবু স্ত্রীর সাথেও কথা বলেছি। উনি বললেন সেদিন ঠিক 7:25 বাড়ি ঢুকেছিলেন রুদ্রশেখর বাবু। টাপুর দিকে ফোন লাগালাম। এবার একবারে ধরলো টাপুর। কিরে, কাজ হলো? হ্যাঁ, হয়ে গেছে। চলে আয়। কোথায়? টাপুর দি বাইপাসের একটা শপিং মলের নাম বলল। শপিং মলের ফুড কোর্টে অপেক্ষা করছে জানালো। মিনিট 15-র মধ্যেই পৌঁছে গেলাম আমি। সপ্তাহান্তে ছুটির দিনে বেশ ভিড়।
এদিক ওদিক তাকিয়ে খুঁজলাম টাপুর দিকে, পেয়েও গেলাম। একা নয়, একেবারে জোরে টাপুর দি। অর্জুন দাও উপস্থিত। ও আচ্ছা, এই ব্যাপার। এই জন্য সারাদিন ফোন ধরছিল না। আর আমি ভাবছিলাম কেস নিয়ে ব্যস্ত। আমায় দেখে হাত নেড়ে ডাকলো টাপুর দি। এগিয়ে চেয়ার টেনে বসলাম দুটো খালি চেয়ারের একটাতে। জিজ্ঞাসা করলাম, আরো কেউ আসবে নাকি? আরেকটা চেয়ার কার জন্য? আসবে না, এসে গেছে। পেছন দিকে তাকালাম। এক ভদ্রলোক এদিক ওদিক তাকাচ্ছেন, যেন কাউকে খুঁজছেন। অর্জুনদা হাত নাড়ল। ভদ্রলোক এগিয়ে এলেন আমাদেরই টেবিলের দিকে। নমস্কার, আমি সৌরভ মুখার্জি। সৌরভ মুখার্জি নামটা যেন শোনা শোনা লাগছে। মনে পড়ল, আজই শুনেছি রুদ্রশেখর বাবুর মুখে। সৌরভ মুখার্জি তার সহকর্মী, তার কাজে সাহায্য করেছিলেন। তাহলে কি এই সাসপেক্ট? এক মিনিট, এর অর্থ আমি ভাবার আগেই টাপুরদির মাথায় এসছিল যে চুরিটা বাড়ি আসার আগেই অফিসে হলেও হতে পারে। মনটা দমে গেল। সৌরভবাবু মধ্যবয়সী মানুষ, চেহারার ভারীর দিকে, বেশ গোলগাল টেডি বিয়ার গোছের চেহারা। ওনাকে ভিলেন হিসেবে ঠিক মানাচ্ছে না তো। দেখলাম অর্জুনদা ওনার সাথে কথাবার্তা যা বলার বলছে, টাপুরদি চুপ করে বসে আছে। বুঝলাম অর্জুনদার পুলিশ হওয়ার সুযোগের সদ্ব্যবহার হচ্ছে। চুপ করে শুনে গেলাম ওদের কথাবার্তা। 4 কাপ কফি অর্ডার দিয়ে এলো টাপুরদি। অর্জুনদা খুব গম্ভীর মুখে বলল, দেখুন সৌরভবাবু, এটা কিন্তু খুব গোপন এনকোয়ারি। আশা করি পুরো ব্যাপারটা গোপন থাকবে। ভদ্রলোক আমায় দেখে এনকোয়ারির গুরুত্ব সম্পর্কে কতটা নিঃসংশয় হতে পারল তা ঠিক জানি না, কিন্তু মুখে বললেন, হ্যাঁ স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, কেউ কিচ্ছু জানবে না। আচ্ছা, ইনি লালবাজারের গোয়েন্দা বিভাগের অফিসার। যা যা জানতে চাইবে ভেবে ঠিকঠাক বলবেন। বলে টাপুর দিকে দেখালো অর্জুনদা। আমি হাসি চাপতে গিয়েও হেসে ফেললাম। টাপুরদি কটমট করে তাকালো আমার দিকে। নিজেকে সামলে নিলাম। অর্জুনদা আমার দিকে তাকিয়ে বলল, চলো মৈথিলি, আমরা একটু ঘুরে আসি। দুটো কফি ওদের টেবিলে দিয়ে আমি আর অর্জুনদা 2 কাপ কফি নিয়ে গেম পার্লারের দিকে এগোলাম। ঘন্টাখানেক পর গাড়িতে করে বাড়ি ফিরতে ফিরতে টাপুর দিকে জিজ্ঞাসা করলাম, কি কথা হলো? কি বললেন সৌরভ বাবু? কিছু জানতে পারলে? টাপুরদি গাড়িতে ওঠার পর থেকেই চুপচাপ, গভীরভাবে যেন কিছু ভাবছে। আমার কথায় যেন চটকা ভেঙে জেগে উঠল। বলল, জানতে পারলাম অফিসের জেরক্স মেশিনটা কদিন খারাপ হয়েছিল। যতটা ভেবেছিলাম কেসটা তার চেয়েও জটিল রে মিতুল। কেন, কি হলো আবার গো? যেই নথিটা হারিয়েছে সেটা হারানোর খবর যদি সামনে আসে কি হবে ভাবছি। রাজ্যের আভ্যন্তরীণ সুরক্ষা ব্যবস্থা বিরাট প্রশ্নচিহ্নের মুখে পড়ে যাবে। খোদ স্বরাষ্ট্র দপ্তরের ভিতর থেকে এত গুরুত্বপূর্ণ নথি বেরিয়ে যাবার অর্থ বুঝিস? আর সেটা যদি কোনোভাবে কোনো বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর হাতে পৌঁছয়, কতটা ক্ষতি হতে পারে ভেবেও চিন্তা হচ্ছে রে। সন্ধ্যার ব্যস্ত কলকাতার রাস্তা দিয়ে গাড়ি নিয়ে ভিড় ঠেলে ঠেলে এগোতে এগোতে ভাবছিলাম, মানুষের শুভবুদ্ধি আর অশুভ বুদ্ধির এই চিরন্তন দ্বন্দ্বে আসল হার জিত তো মনুষ্যত্বেরই হয়ে এসেছে সৃষ্টির সেই উষালগ্ন থেকে। কিন্তু আমার বিশ্বাস আছে টাপুরদির ওপর, ওর বুদ্ধি, ওর ধৈর্যের ওপর। টাপুরদি ঠিক পারবে। গভীর চিন্তায় ডুবে আছে টাপুরদি। ওর এই রূপের সাথে আমি পরিচিত। আর ঘাটালাম না ওকে। ওর বাড়িতে ড্রপ করে বাড়ির দিকে রওনা হলাম।
2 দিন কেটে গেছে। আজ অফিস জয়েন করলাম। মা এখন অনেকটা ভালো আছে, হাঁটতে পারছে, ওই ঘরের দেওয়াল ধরে ধরে। ব্যথাও কিছুটা কম, এখনো যদিও ওষুধ কতদিন চলবে। দুপুরে লাঞ্চ করে এসে একটা রিপোর্ট বানাচ্ছি, এমন সময় ফোনটা এলো। টাপুরতে। ফোনটা কেটে বাইরে বেরিয়ে সিঁড়িতে এলাম, রিং করলাম টাপুরদিকে। হ্যালো টাপুরদি, বলো কি খবর? বলতো মিতুল, বাবর আর ধৃতরাষ্ট্রের মধ্যে মিল কোথায়? আমি তো রীতিমতো হতভম্ব। মানে এ আবার কি প্রশ্ন? কোথায় বাবর আর কোথায় সেই ধৃতরাষ্ট্র? যা বাবা, এখানে বাবর ধৃতরাষ্ট্র কোত্থেকে এলো? মানে আবার কি? সহজ বাংলা প্রশ্ন করছি। জানি না, যাও। আমার বাদ দিয়ে তুমি আর অর্জুনদা মিলে সব রহস্যের সমাধান করে ফেললে, আর এখন আমাকে আবোল তাবোল প্রশ্ন করছো। ওরে আবোল তাবোল নয় রে, আবোল তাবোল নয়। ধৃতরাষ্ট্র নাম শুনলে প্রথমেই কি মনে আসে তোর? ভেবে বললাম, পুত্র স্নেহে অন্ধ হয়ে পাপকে প্রশ্রয় দিয়ে চলা এক পিতা। সাবাস। আর বাবর? ভেবে বল। প্রথম মুঘল ঠিক সম্রাট। আছে, আর কিছু? আর কি? ধৃতরাষ্ট্রের সাথে মিল। দাঁড়াও ভাবি। হঠাৎই মাথার ভিতর যেন একটা সুইচ চলে উঠল। পুত্র স্নেহ, ঠিক ঠিক, পুত্র স্নেহ। কথিত আছে বাবর নাকি হুমায়ুনের মারণ রোগ শরীরে ধারণ করেছিলেন, পুত্রের জীবনদান করে নিজে মৃত্যুবরণ। বললাম টাপুরদিকে। টাপুরদি উচ্ছ্বসিত কণ্ঠস্বর শোনা গেল। তোর হবে। সাবাস আমার তোপসে। হ্যাঁ ঠিক আছে, সে তো বুঝলাম, কিন্তু কেসের কি হলো সেটা তো বলো। বললাম তো, ধৃতরাষ্ট্র বাবর। ভাব ভাব, যত ভাববি মাথার ব্যায়াম হবে, বুদ্ধি খুলবে। কাল সকাল 10টায় পর্দা উন্মোচন, যদি আজকের প্ল্যান সব ঠিকঠাক চলে। এই টাপুরদি প্লিজ, হ্যাঁ এবার হেয়ালি ছেড়ে একটু খোলসা করে বলবে ব্যাপারটা কি? এবার তোকে বলবো। সন্ধেবেলায় অফিস ফেরত চলে আয় আমার বাড়ি। কাল 10টা নাগাদ থাকতে পারবি না? অফিসে অসুবিধা হবে? হোক গে অসুবিধা, আমি থাকবো, আমি থাকবো তোমার সাথে। আচ্ছা, সন্ধেবেলায় দেখা হচ্ছে। আর হ্যাঁ, ভাবতে থাক, ধৃতরাষ্ট্র বাবর। টাপুরদি হাসতে হাসতে ফোনটা কেটে দিল। ডেস্কে ফিরে এলাম, রিপোর্টটা বানাতে হবে। উফ, মাথার মধ্যে ধৃতরাষ্ট্র বাবর এসব ঘুরছে। রিপোর্টের ছিঁটে ফোটাও অবশিষ্ট নেই কোনো মস্তিষ্ক কোষে। শূন্য দৃষ্টিতে কম্পিউটার স্ক্রিনের দিকে হাঁ করে তাকিয়ে রইল। কাল রহস্য থেকে পর্দা উন্মোচন, তার মানে টাপুরদি বুঝে গেছে কে চোর। কাগজটা কি পাওয়া গেছে? কে জানে, মাথা কাজ করছে না। অফিস থেকে বেরোতে বেশ দেরি হয়ে গেল। হঠাৎই টিমের এক আর্জেন্ট মিটিং ছিল। টাপুরদির বাড়ি পৌঁছাতে পৌঁছাতে রাত প্রায় 9টা বাজছিল। বাড়িতে ফোনে বলে দিয়েছি আজ আর ফিরব না। টাপুরদি বাড়িতেই ছিল, দরজা খুলে দিল। ফোনে কারোর সাথে কথা বলছে, আমায় ইশারা করলে ভেতরে আসতে। মনটা বেশ চনমনে দেখাচ্ছে টাপুরদির, হেসে হেসে কথা বলছে আবার। শিওর অর্জুনদা, তাই এত ফুর্তি। জুতো খুলে গিয়ে বিছানায় শুলাম। উফ, কি ক্লান্ত লাগছে। একটু পর ফোন রেখে টাপুরদি ঘরে এলো। মিশন সাকসেসফুল রে মিতুল। পেয়ে গেছো কাগজটা? না রে, এখনো নয়। চোর ধরা পড়েছে তবে? না। আবার শুয়ে পড়লাম। তাহলে কিসের মিশন সাকসেসফুল হলো? চল হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে খেয়ে নে। আজ রিসোতো বানিয়েছি, তুই তো ভালোবাসিস। খেয়ে নে, তারপর সব বলছি। পরদিন সকাল 10টায় সল্টলেক পৌঁছে গেলাম। দেখলাম অর্জুনদা আগে থেকেই পৌঁছে গিয়েছে, সাথে আরেকজন অফিসার আর 2জন কনস্টেবল।
অর্জুনদা পরিচয় করিয়ে দিল। আচ্ছা, পরিচয়টা করিয়ে দিই। বিধাননগর থানার ওসি অমিয় নিয়োগী, আর ইনি প্রাইভেট ডিটেকটিভ সঙ্ঘমিত্রা ব্যানার্জি, আর ইনি ওনার সহকারী মৈথিলি সেন। আমরা নমস্কার আর প্রতি নমস্কার করলাম। অমিয় নিয়োগী বললেন, নমস্কার। আর কারো আসা বাকি আছে কি? নইলে আমরা ভেতরে যেতে পারি। অর্জুনদা বলল, আপনারা যান, আমি আসছি। ভেতরে গিয়ে দেখলাম রুদ্রশেখর বাবু অস্থিরভাবে পায়চারি করছেন। টাপুর দিকে দেখেই ছুটে এলেন। পেছনে পুলিশ দেখে থমকে দাঁড়ালেন একটু। এই কদিনে যেন ওনার বয়স কয়েক বছর বেড়ে গেছে। চোখে মুখে একটা ক্লান্তির ছাপ। চুপচাপ চেয়ারে গিয়ে বসলেন। তারপর চোখ তুলে বললেন, কাগজটা কি পাওয়া গেল? টাপুরদি বলল, কাগজটা সুরক্ষিত আছে রুদ্রশেখর বাবু, চিন্তা করবেন না। কিন্তু আপনার মতো কর্তব্যপরায়ণ অফিসার, দায়িত্ববান নাগরিক কেন এরকম করলেন? রুদ্রশেখর বাবু মাথা নিচু করে বসে রইলেন। টাপুরদি একটু চুপ করে থেকে বললেন, আমি বলছি তাহলে। রুদ্রশেখর বাবু, আপনার ছেলে অনিক শিলিগুড়িতে পোস্টেড, ডব্লিউবিসিএস অফিসার। উত্তরের পার্বত্য জেলাগুলোতে বিগত অনেক বছর ধরেই বিচ্ছিন্নতাবাদী আন্দোলন চলছে পৃথক রাজ্যের দাবিতে। সেই দাবি সমর্থনযোগ্য কি নয় সেই তর্কে যাব না, কিন্তু এতে রাজ্যের আভ্যন্তরীণ সুরক্ষা ব্যবস্থার উপর যথেষ্টই আঁচ পড়ছে। আপনি স্বরাষ্ট্র দপ্তরে দায়িত্বপূর্ণ পদে অধিষ্ঠিত, কিন্তু কিছুদিন ধরে ছেলের কাছে খবর পাচ্ছিলেন তার উপর ক্রমাগত চাপ সৃষ্টি করা হচ্ছে একটি বিশেষ নথির জন্যে। এমনকি মৃত্যু ভয় দেখানো হচ্ছে তাকে। কর্তব্য আর পিতৃহৃদয়ের দ্বন্দ্বে পিতৃহৃদয় জয়ী হলো। আপনি ঠিক করেছিলেন নথিটার জেরক্স কপি করে পাঠাবেন। আসল নথি ভল্টেই রয়ে যাবে, কেউ কিছু টের পাবে না। কিন্তু বাদ সাধলো খারাপ জেরক্স মেশিন। আপনাকে কাগজটা সঙ্গে আনতে হলো। রাস্তায় যে ওষুধের দোকানে নেমেছিলেন, আপনার ড্রাইভার সুখেনের কাছে খবর নিয়ে জানতে পারি সেই দোকানের একপাশে জেরক্সের দোকানও আছে। কিন্তু দুর্দৈববশত সেটাও কাজ করছিল না সেদিন। অপরাধ বোধে টেনশনে আপনার শরীর খারাপ লাগতে শুরু করে। বাড়ি এসে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়েন আপনি। পরদিন সকালে উঠে ব্যাগে কাগজটা আর খুঁজে পান না। আপনি ওই জেরক্সের দোকানেও খোঁজ করতে গিয়েছিলেন, যদি ভুলবশত ওখানে ফেলে এসে থাকেন সেই আশায়, কিন্তু সেখানেও পাননি। কি ঠিক বলছি তো? রুদ্রশেখর বাবু কিছু বললেন না, শুধু মাথা নাড়লেন। কিছুক্ষণ পর মাথা তুলে জিজ্ঞাসা করলেন, কাগজটা কোথায়? এমন সময় অর্জুনদা ঘরে ঢুকলো, সাথে এক ভদ্রমহিলা। খুব বেশি বয়স নয়। অর্জুনদা পরিচয় করিয়ে দিল যে ইনি হলেন সাইকোলজিস্ট ডক্টর স্মিতা চৌধুরী। নামটা কেমন পরিচিত ঠেকছে। পরক্ষণেই মনে পড়ে গেল, মায়ের এক্সরে করাতে গিয়ে এনার চেম্বার থেকেই তো বেরোতে দেখেছিলাম চিত্রা দেবীকে। টাপুরদি ওনাকে চেয়ারে গিয়ে দিলেন বসার জন্য। মিতুল, তুই মিসেস দেবশর্মাকে ওনার চেম্বার থেকে বেরোতে দেখেছিলি। যখন কোনো পেশেন্ট দীর্ঘদিন সাইকোলজিক্যাল কাউন্সেলিং করান, অনেক সময় দেখা যায় পেশেন্ট কাউন্সিলরকে বিশ্বাস করতে শুরু করেন। তার কাছে মনের গোপন কথাগুলো অকপটে বলে ফেলে, যেগুলো সে অত্যন্ত আপনজনকেও বলতে পারেন না। ডক্টর চৌধুরীর সাথে মিসেস দেবশর্মার সম্পর্কটা এরকম। দীর্ঘদিন যাতায়াতের সূত্রে ডক্টর চৌধুরীকে তিনি বিশ্বাস করেন, স্নেহ করেন, মনের সব কথা ওনাকে বলে হালকা হতেন। ছেলের উপর হুমকি আসছে এই খবর তিনি ঠিক কোথা থেকে পেয়েছিলেন সেটা জানি না, হয়তো রুদ্রশেখর বাবুই বলেছিলেন, কিংবা অনেক মাকে জানিয়েছিল। উনি বুঝেছিলেন উভয় সংকট। কাগজটা না দিলে ছেলের জীবনের আশঙ্কা, আর দিলে স্বামীর সম্মানহানি, ধরা পড়লে শাস্তি। তিনি বুঝতে পারছিলেন রুদ্রশেখর বাবু ছেলের কথা ভেবে সরকারের গুরুত্বপূর্ণ নথি পাচার করার চেষ্টা করছেন। খুব গর্বের কথা, কিন্তু তিনি মাতৃহৃদয়ের আগে কর্তব্যকে স্থান দিয়েছিলেন। স্বামীর অসুস্থতার সুযোগে কাগজটা সরিয়ে ফেলেছিলেন। এটা আমি বুঝতে পারছিলাম যে কাগজটা সরানোর সুযোগ মিসেস দেবশর্মারই সবচেয়ে বেশি ছিল।
কিন্তু তিনি সেটাকে নিয়ে কি করলেন বুঝতে পারছিলাম না। নষ্ট করার মতো নির্বোধ তিনি নন, কোথাও লুকিয়ে রেখেছেন। কোথায়, কার কাছে, কাকে বিশ্বাস করে তিনি ওরকম একটা মূল্যবান নথি তার জিম্মায় রাখতে পারেন? চিন্তায় পড়ে গিয়েছিলাম। মিতুল সেই সময় মেসেজ করে জানালো ডক্টর চৌধুরীর চেম্বারে ডেকেছে চিত্রা দেবশর্মাকে। ইন্সপেক্টর অর্জুনের সাথে দেখা করলাম। অনেক সম্বন্ধে কিছু খবরাখবর নেবার ছিল। বাল্যবন্ধু হবার সুবাদে অর্জুনকে অনেক তার উপর আসা ক্রমাগত চাপের কথা কিছুটা জানিয়েছে আগে। অর্জুনকে বললাম ডক্টর চৌধুরীর সম্বন্ধে খোঁজ নিতে। মিসেস দেবশর্মা নথিটা একটা খামে পুরে সিল করে দিয়ে এসেছিলেন ডক্টর চৌধুরীর কাছে। বলেছিলেন কদিন পরে ফেরত নেবে। সাইকোলজিক্যাল পেশেন্টরা অনেক সময় অদ্ভুত আচরণ করে। ভালো ডাক্তার হিসাবে ডক্টর চৌধুরী জানতেন এদের হ্যাঁতে হ্যাঁ মিলাতে হয়, এটা বোঝানোর জন্য যে তিনি পেশেন্টের কথা বিশ্বাস করছেন। তাতে পেশেন্টও ডাক্তারকে বিশ্বাস করে, চিকিৎসা করা সহজ হয়। কিন্তু ওনার সাথে কথা বলে আমরা জেনেছি যে তিনি সত্যিই জানতেন না ওই খামের ভেতরে কি আছে, নিজের কাছে যত্ন করে রেখেছিলেন। টাপুরদি হাত বাড়িয়ে খামটা চাইল ডক্টর স্মিতা চৌধুরীর কাছে। ডক্টর চৌধুরী একটা লম্বা সাদা মুখ বন্ধ খাম থেকে বার করে দিলেন ব্যাগ থেকে। টাপুরদি খামটা ছিঁড়ে একতারা কাগজ বার করল। তারপর রুদ্রশেখর বাবুর হাতে দিয়ে বললেন, দেখুন তো ঠিক আছে তো? রুদ্রশেখর বাবু পাতা উল্টে পাল্টে দেখে মাথা নাড়লেন। ঠিক আছে। টাপুরদি কাগজটা ফেরত দিয়ে ইন্সপেক্টর নিয়োগীর হাতে দিলেন। অমিয় নিয়োগী এগিয়ে এসে রুদ্রশেখর বাবুর সামনে দাঁড়িয়ে বললেন, আমাদের সাথে একটু যেতে হবে যে। রুদ্রশেখর বাবু উঠে দাঁড়ালেন। চিত্রা দেবী মুখে আঁচল দিয়ে কেঁদে ফেললেন। রহস্য সমাধান হলো, কিন্তু মনটা যে খুব খারাপ থেকে গেল। খুশি হতে পারছি না মন থেকে। রাস্তায় বেরিয়ে গাড়িতে উঠলাম। রুদ্রশেখর বাবুর ছেলে অনেক শিলিগুড়ি থেকে রওনা দিয়েছে। যতক্ষণ না পৌঁছায় অর্জুনদা থাকবে মিসেস দেবশর্মার কাছে। টাপুরদি চুপচাপ গাড়ির জানলা দিয়ে বাইরের দিকে চেয়ে আছে। টাপুরদিকে আমি চিনি, বুঝতে পারলাম সব জয় সবসময় আনন্দ দেয় না। শুনছিলেন হারানো নথির সন্ধানে, রচনা সমজা দাস, ভয়েস অ্যাক্টিং মৈথিলি ও কথক গার্গী, অমিত নিয়োগী অমিত, অর্জুনদা শুভারুণ বসু, রুদ্রশেখর বাবুর স্ত্রী অবন্তিকা, রুদ্রশেখর বাবু আমি অনিরুদ্ধ এবং টাপুরদির চরিত্রে জয়িতা। প্রচ্ছদ পরিকল্পনা কৃষ্ণেন্দু। কেমন লাগলো আমাদের নিবেদন? অবশ্যই আপনাদের মতামত জানান কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ, কারণ আপনাদের সমর্থনই আমাদের অনুপ্রেরণা। তাহলে আজ বিদায়, আবার আসছি নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো রহস্য আর নতুন কোনো রোমাঞ্চ নিয়ে। নমস্কার, শুভরাত্রি।